নমস্কার। অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, গত 20 আগস্ট সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের একটা বিকাশ ভবন অভিযান ছিল। সে ব্যাপারে তথ্য তুলে ধরা হয়েছিল, বিভিন্ন চ্যানেল এই বিষয়ে তুলে ধরেছিল। এবার প্রশ্ন হচ্ছে, সেদিন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতা নেতৃবৃন্দ বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে কথা বলে যে সত্যটা তুলে এনেছিলেন, সে সংবাদ আমি কভার করেছিলাম। সেখানে তারা সরাসরি এসপিডি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটা বিষয় তারা জেনে এসে জানিয়েছিল যে ফাইল রেডি, অথচ ফাইলটা নবান্ন পর্যন্ত পৌঁছায়নি, বেতন বৃদ্ধির ফাইল। তাহলে কিসের ভিত্তিতে? বিভিন্ন নেতা তার আগে বাড়িয়ে ফাইলের গল্প শুনে এসেছিল যে এই ডেট ওই ডেট সেই ডেট, একই কথা বারবার আর বলতে কারোরই ভালো লাগে না। তাই সেসব দিন পার হয়ে গেছে, ভালো ভালো শুভ দিন পার হয়ে গেছে। বেতন বৃদ্ধির দিনগুলো একটার পর একটা এসেছে, আশাজনক, আশাব্যঞ্জক, কিন্তু কাজ দেয়নি। এইবার এই মঞ্চই আবার বিকাশ ভবন অভিযানের পর আগামী 9 অক্টোবর নবান্ন চলো ডাক দিয়েছেন। এখন সেই দাবি দেওয়া সে একই, বেতন বৃদ্ধি। কিন্তু বেতন বৃদ্ধিটাই তো মেন বিষয় নয়, এখানে আরো অন্যান্য বিষয় চলে আসছে। বিশেষ করে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতা নেতৃবৃন্দ কেমসের সঙ্গেই জড়িত, তার সঙ্গে অন্যান্য সংগঠনের যারা আছেন তারা খুব একটা বেশি সংখ্যায় আগের দিনও ছিল না। মানে গত 20 আগস্টও দেখা যায়নি তাদের, 9 অক্টোবর দেখা যাবেও না বলেই আমার মনে হয়। আমি নিজে যাব সংবাদ কভার করার জন্য, আমি নিজে সেখানে হাজির থাকবো। দেখা যাক সচকে আমার ধারণা ঠিক কিনা। কিন্তু এটা তো সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি তো শুধু এমএসকে জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য, তাদের পেনশনের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য তা করছে না। এটা সবার জন্য, সবাইকেই তো আহ্বান করা হয়েছে। কিন্তু সেদিন এখনো বর্তমানে 40,000 এমএসকে এবং আরো 40,000 বা প্লাস প্যারা টিচার বর্তমান। তাহলে সেদিন 80,000 আবেদনকারী, মানে আন্দোলনকারী তো সেখানে উপস্থিত থাকার কথা, কিন্তু বাস্তবে সেটা কি হবে? যদি না হয় তাহলে বিকাশ ভবন অভিযানই হোক বা নবান্ন চলো অভিযানই হোক বা নবান্ন চলো ডাকই হোক, সফল হয় কিভাবে? যারা সেদিন মেন অংশগ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে, তারা প্রত্যেকে অবসরের কোঠায় চলে গেছেন বা 2-1 বছর আছে তাদের চাকরি, তা সত্ত্বেও তারা যাচ্ছেন। আমি তো বলবো তারা কিন্তু নিজের স্বার্থে যাচ্ছেন না, বিশেষ করে তারা প্যারা টিচারদের স্বার্থেই যাচ্ছেন। কারণ প্যারা টিচাররা এখন অনেকেই আছেন, অন্তত 50% আছেন যাদের চাকরি এখনো 12-13 বছর বর্তমান। তাদের সামনে অনেক সুযোগ সুবিধা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ এখনো আছে। তাদের ইপিএফ কাটা হয়, তাদের পরিপূর্ণ পেনশনের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তা সত্ত্বেও সেদিন তারা কিন্তু দলে দলে হাজির হবে না। তাহলে কিসের ভিত্তিতে নবান্ন অভিযান সফল হবে?
এই বয়সে এসে অবসর কোঠায় পা দিয়ে এই 3 কি 4 হাজার কি 5 হাজার খুব জোর কেমিস্ট্রি দিদিমণি, তাও আবার প্রত্যেকে অসুস্থ, খোঁড়া, ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের শিক্ষিকারা, এসএসকেদের শিক্ষিকার সংখ্যায় বেশি, তারা যাবেন, তাদেরও 2-1 বছরের মধ্যে রিটায়ার্ড। তাহলে মূল স্বার্থ যাদের, সেই তথাকথিত পার্শ্ব শিক্ষকদের, তারা কিন্তু যাচ্ছেন না। গেলে কি লাভ হতো বা কি ক্ষতি হতো সেটা পরের প্রশ্ন, কিন্তু ডাক যখন সবার অভিন্ন স্বার্থ, সমবেতভাবে যদি নবান্নকে টলিয়ে দেওয়া না যায়, তাহলে সে দাবি আদায় হবে কিসের ভিত্তিতে? সরকার রাজি হবে বা আন্দোলনের ডাকে সাড়া দেবে কিসের ভিত্তিতে? তাদেরকে তো ম্যান পাওয়ার নয়, তাদেরকে তো আন্দোলনের ঝাঁঝ, সে আন্দোলনের শক্তি তো তাদেরকে দেখাতে হবে। সেখান থেকে মেনলি তারা কি নেবে? তারা নেবে জনবল, তারা নেবে সাপোর্ট, সমর্থন। কতটা, সেটাই যখন আমরা দেখাতে পারবো না বা আপনারা দেখাতে পারবেন না, তখন তারা ফাইলকে ঠিক লাল ফিতের বন্ধনে বেঁধেই রেখে দেবেন, ফাইল খোলা হবে বলে মনে হয় না। তবে চেষ্টা যখন করা হচ্ছে, ফাইল খোলার চেষ্টা, আগেও বলেছি, এখনো বলছি, অনেক চ্যানেল বারবার বলেছে এই ডেটে বেতন বৃদ্ধি, ওই ডেটে বেতন বৃদ্ধি, নড়াচড়া করছে বাচ্চা, অমক অমক তমক, সেসব আমি হেসে উড়িয়ে দিয়েছি, আগেও এখনো হচ্ছে। কিন্তু বেতন একটা বাড়ার চান্স অবশ্যই আছে, আগেও বলেছি, এখনো বলছি, বেতন কোনদিন এইভাবে যখন তখন আন্দোলন করে বা চেঁচামেচি করে আগে কখনো হয়নি। একটা নির্দিষ্ট সময়ে বেতন বেড়েছে, টেকনিক্যালি অ্যানালাইসিসের ভেতর দিয়ে ঘন্টা অনুযায়ী বেতন বেড়েছে, বেতন এবারও বাড়বে ঠিক সেইভাবেই। ঘন্টায় বিগত 2018 সালে যেটা বেড়েছিল পার্শ্ব শিক্ষকদের এবং এসএসকে 19 সালে, ঘন্টায় সেটা আপার প্রাইমারির ক্ষেত্রে ছিল 30 টাকা এবং প্রাথমিকে ছিল 25 টাকা মতো। এবার সে ঘন্টা অনুযায়ী বেতন বাড়বে, নিশ্চয়ই বাড়বে, 30-এর জায়গায় 35, 25-এর জায়গায় 30, এই ধরনের একটা টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আস্থা রাখা যায়, সেই হিসাবে কিন্তু এটাই উঠে আসে। তবে এই প্রসঙ্গে যে টেটের অবকাশ চলে আসছে, সমশিক্ষার অন্তর্গত যারা আছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে, তাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে, টেট পশ্চিমবাংলা দিতে হবে না, সম্পূর্ণ বাজে কথা। পশ্চিমবঙ্গ বলে কিছু নাই, যারা ছাড়ের কথা বলা হয়েছিল সেটা বিশেষ একটা ক্ষেত্রে শুধু পশ্চিমবাংলা না, অন্যান্য স্টেটের জন্যও হয়েছিল, কিন্তু এটা সর্বজনীন, সর্বভারতীয় এনসিটি রুলস অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রিভিউ পিটিশন অনেক রাজ্য করছে, ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বরের রায় রিভিউ পিটিশন তো 30 দিনে করতে হয়। তাহলে রিভিউ পিটিশনটা কিভাবে কাজ দেবে? আদৌ কি রিভিউ পিটিশন কার্যকরী হবে? আর সুপ্রিম কোর্ট যদি রায় দিয়েই থাকে, সব দিক বিচার বিবেচনা করেই দিয়েছে, সেখানে রিভিউ পিটিশনে তেমন কিছু উল্লেখযোগ্য যুক্তি, তর্ক ও তথ্য পেশ করতে না পারলে রিভিউ পিটিশন থেকে কিউরিটিভ পিটিশনের পর্যায়ে যাওয়া যায় না। তাহলে এনআইএস এর মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে
ডিইএলইএড ট্রেনিং করতে বাধ্য করা হয়েছিল, এবং যারা মাধ্যমিকে ছিল, মাধ্যমিক পাস ছিল, তাদেরকে হায়ার সেকেন্ডারি করানো হয়েছিল ওপেন স্কুলিং এর মাধ্যমে। অতএব এটা কিন্তু বাধ্য, কিন্তু বাধ্য নয় একমাত্র এসএসকেএমএসকে, কারণ এসএসকেএমএসকে সর্বভারতের নয়, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এবং তার বয়স অবসর বয়স 65। তাই বলা হয়েছে, রায় বলা হয়েছে, যাদের বয়স 60 বছরের মধ্যে এবং 5 বছরের বেশি আছে তাদেরকে টেটে বসতে হবে। সেখানে এমনিতেই এমএসকে শিক্ষক শিক্ষিকারা 55 পার, 56, 57, 58 দোল গোড়ায়। তাছাড়া এমনিতেই তাদেরকে বয়সের জন্য, বা এটা সর্বভারতীয় নয়, এই হিসেবেই তাদের টেটে বসার কোনো যুক্তি নেই। অযথা চিন্তা করার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখা 9 অক্টোবরে বিকাশ ভবন অভিযান 20 আগস্ট হয়েছিল। তার পরপরই এই 9 অক্টোবরের নবান্ন চলো অভিযান বেতন বাড়ার ক্ষেত্রে কি সাড়া ফেলে সেটা ক্রমশ প্রকাশ্য।